বাংলাদেশিদের জন্য পুনরায় আমিরাতের পর্যটন ভিসা চালু। দৈনিক ইস্যু হচ্ছে সর্বোচ্চ 50টি ভিসা। ধাপে ধাপে সব বিধিনিষেধ শিথিলের আশ্বাস আবুধাবির। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি দাবি নিরাপত্তা উপদেষ্টার। মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াতে চায় না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং পাকিস্তানকে বিপদে ফেলতে এবার চন্দ্রভাগার পানি প্রবাহ বন্ধ করল ভারত। কঠিন জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার বন্ধ দরজা আবারও খুলতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে হলেও চালু হয়েছে ভ্রমণ ভিসা। প্রতিদিন দেয়া হচ্ছে 50টি করে। দেশটির আশ্বাস, ধাপে ধাপে বাকি বিধিনিষেধগুলো তুলে নেওয়া হবে। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এসব কথা জানান আমিরাতের রাষ্ট্রদূত। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা, যার জেরে তখন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে আমিরাত সরকার। পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাদের মুক্ত করে দেশে ফেরত আনা হয়। কিন্তু বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করে দেয় আরব ভূখণ্ডের এই দেশটি। অবশেষে আবারও স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি। সীমিত পরিসরে আবারও বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। প্রতিদিন ইস্যু করা হচ্ছে 30 থেকে 50টি ভিসা। ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য একসঙ্গে ভিসা ইস্যুর প্রক্রিয়াতেও গতি ফিরেছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যিক বিনিময় বাড়িয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। আলাপকালে এসব বিষয় তুলে ধরেন তিনি। ভিসা নিষেধাজ্ঞা ধীরে ধীরে আরও শিথিল করা হবে বলেও জানান তিনি। আমিরাতের রাষ্ট্রদূত জানান, দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এসব উন্নয়নকে স্বাগত জানিয়ে আমিরাতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত। একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা শুরু করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, এ নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। মিয়ানমারে জান্তা ও আরাকান আর্মির এই সংঘাতকে সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক সেমিনারে এইসব কথা বলেন তারা। মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে নতুন করে গড়ে প্রতিদিন 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত স্বজনদের কাছে আশ্রয় নিচ্ছেন তারা। সব মিলে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ছাড়াও আন্তর্জাতিক মহলে ধর্ণা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে নতুন করে আলোচনায় বাংলাদেশে জাতিসংঘের মানবিক করিডোর ইস্যু। এমন পরিস্থিতিতে রবিবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিইউপিতে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। ওপেন ফোরামে খোলামেলা আলোচনা করেন বক্তারা। When you talk about the outlining stability in the scenario of Rakhine State, to also include Rohingya repatriation as a part of 5-point plan. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। In any future dispensation, when the dust settles, Arakan Army is going to call the shots as regards the situation and the state of affairs in Rakhine State. So they are a part. And it would be naive to think that they will just spend their life peacefully in the camps, waiting for the relief to arrive and having a little food and a little shelter. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ। We have not discussed humanitarian corridor. We have no agreement on humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. Corridor has got specific connotations. He used
the term humanitarian channel, which is completely different. যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশ মিয়ানমারের সাথে কোনো প্রক্সি যুদ্ধ করবে এমন বিষয় গুজব বলেও দাবি করেন তিনি। On top of this, if we are arranging a proxy war in favor of US, why China has been helping us in meeting with Bangladesh, Myanmar government and other stakeholders? Do you expect the Chinese to shoot themselves? Or they're stupid? সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি সামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞরা তুলে ধরেন তাদের মতামত। And what was the reaction from Myanmar? Nothing about this. So-called proxy. We only need one point. মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। পেহেলগাম হামলার পরে পাকিস্তানকে ফাঁদে ফেলতে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। জানিয়ে উত্তেজনা এখন চরমে। এমন আবহে চন্দ্রভাগা বা চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল মোদী সরকার। ভারতের এসব পদক্ষেপকে যুদ্ধের সামিল ঘোষণা করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানমুখী চন্দ্রভাগা নদীর উপর দেয়া হয়েছে বাগলিহার বাঁধ। এই বাঁধ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এবার বাগলিহার বাঁধের মাধ্যমে চন্দ্রভাগা নদীর পানি আটকেছে ভারত। ইসলামাবাদের অভিযোগ, এই বাঁধ তৈরি করে পাকিস্তানের পানি আটকাতে চায় দিল্লি। এই বিষয়ে বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপও চেয়েছিল তারা। পেহেলগাম হামলার জেরে এবার সেই বাঁধ ব্যবহার করেই পাকিস্তানমুখী পানি আটকে দেয়া হলো। এর আগে পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দিল্লি। হুঁশিয়ারি দেয়, এরপর ভারতের সন্ত্রাসী হামলার আগে 10 বার ভাববে পাকিস্তান। ভারতের এসব অপকর্মের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একটি বিদেশি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। Under the tea tree, all the western rivers water would flow to Pakistan from north to south. পেহেলগাম ঘটনায় ভারত তার মিশনের আকার হ্রাস, সীমান্ত বন্ধ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, যা যুদ্ধের শামিল। এর বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করবে পাকিস্তান, or to stop it or to divert it. এসব নদীর পানি প্রবাহ আটকানো গেলে পাকিস্তানের কৃষিকাজ, পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা আসতে পারে। আসমাতুলি, নিউজ 24। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে রাজধানীর কুয়ালালামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমান আলী হানিফ। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাজ মণ্ডল, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ তুহিন শেখ, মোহাম্মদ ইসমাইল হোসেন আখন্দ সহ অনেকেই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে জেদ্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহ মুস্তাকের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর আগে শ্রমিকদের ন্যায্য বেতন ভাতার নিশ্চয়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব দেওয়া উচিত। এতে প্রবাসী শ্রমিকরা কম প্রতারিত হবেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, গিয়াসউদ্দিন মঈন চৌধুরী ও নুরুল আমিন। বক্তব্য রাখেন জহির আহমেদ, উসমান গনি, রুবেল, টিপু সুলতান, আলমগীর হোসেন, শেখ মুস্তাক সহ অনেকেই। টরন্টোর সাহিত্য বিষয়ক সংগঠন ঘাসফড়িং সাহিত্য চর্চার উদ্যোগে হয়ে গেল বাংলাদেশি কানাডীয় লেখকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা। ওই আড্ডায় অংশ নেন অধ্যাপক ডক্টর সুজিত দত্ত, আকবর হোসেন, সাংবাদিক শওকত আলী সাগর, গোলাম রাব্বানী শিহাব, নাহিদ খান, হাসান মাসুক ও সাইমুম শাইখ। লেখকের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন ডক্টর সুজিত দত্ত। সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন শওকত আলী সাগর এবং কবি লালন শাহর চিন্তা ও দর্শন তুলে ধরেন গোলাম রাব্বানী শিহাব। ঘাসফড়িংয়ের পরিকল্পনার কথা জানান সংগঠনের প্রধান আমিনুর রহমান।
অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো গুড মর্নিং বাংলাদেশ নামে বিগেস্ট মর্নিং টি। দূর দূরান্ত থেকে এসে মানুষ সকালের এই নাস্তার আয়োজনে যোগ দেয়। ফ্যামিলিজ অব বাংলাদেশি কমিউনিটি সিডনির ব্যানারে এবং বাংলাদেশি লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় পরিচালিত হয় এই কার্যক্রম। এতে বাংলাদেশি অভিবাসী ছাড়াও অনেক অস্ট্রেলীয় যোগ দেন। এই আয়োজনে পাওয়া অর্থ নিউ সাউথ ওয়েলসের ক্যান্সার কাউন্সিলের তহবিলে জমা করা হয়, যা ক্যান্সার গবেষণা, শিক্ষা, প্রতিরোধ এবং রোগীর সহায়তা ও পরিষেবায় ব্যয় করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা 7টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আবদুল্লাহর গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হয়েছেন। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাজীপুর এনসিপির নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। হাসনাতের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের কর্মীরা অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ করেছে। যারা আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে তাকে আহত করেছে, তার গাড়ি ভাঙচুর করেছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা। এই হামলার যদি আজকে রাতের ভিতরে চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনা হয়, আমরা ছাত্র জনতা আগামীকালকে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে রাত 10টার দিকে বাংলা মোটরের এনসিপির মূল কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করে। রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এই সময় ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে আহত হন হাসনাত। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা ফেরেন তিনি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয়, তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মাতৃভূমিতে নামবেন তিনি। বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন দেশের সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিএনপির নেতারা। আর এদিকে দলীয় চেয়ারপারসনকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি। নিরাপত্তা জোরদার করছে ডিএমপি। সাইফুল ইসলাম রিপোর্ট। 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন দলের নেত্রীকে পথে পথে শুভেচ্ছা জানায় লাখো নেতাকর্মী। 4 মাস চিকিৎসা শেষে 5 মে লন্ডন থেকে রওনা দেবেন বেগম জিয়া। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন তিনি। সঙ্গে আসবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানের বাসভবন ফিরোজাকেও প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন আপসীন নেত্রীকে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড়। দলের চেয়ারপারসনের আগমনের খবরে উচ্ছ্বসিত সর্বস্তরের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের আবেগের নাম, বিএনপি নেতাকর্মীদের প্রাণের স্পন্দন। কাজেই পশুর প্রস্তুতি যে কোনো সময়ের চাইতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। আমরা চেষ্টা করব যে বাঁধভাঙা মানুষের
যে উপস্থিতি সেটা আমরা আটকাতে পারবো না, বাট আমরা চেষ্টা করব যে একটি ডিসিপ্লিনের ভিতরে যাতে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুপাশে দাঁড়িয়ে যাতে আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানায়, এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। বিএনপি সিনিয়র নেতারা বলছেন, নানামুখী রাজনৈতিক সংকটের মধ্যে খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে অবস্থান করা, যে কোনো সংকটে তিনি জাতির সামনে দুটো কথা বলা, এটাও বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, পুরো জাতির জন্যও অনেক বড় পাওয়া। যে কোনো সংকটে উনি কিন্তু ত্রাতার ভূমিকা পালন করেছেন। আবারও এই অসুস্থ শরীরে এই বিশ্রামে থাকা অবস্থায়ও তিনি বাংলাদেশে আছেন, এটাই বাংলাদেশের মানুষের জন্য সুখবর যে কোনো সংকটে তিনি আবার ত্রাতার ভূমিকা পালন করবেন। এদিকে ডিএমপি জানিয়েছে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত যাত্রাপথে বেগম জিয়ার নিরাপত্তা জোরদার করবে আইন শৃঙ্খলা বাহিনী। পরিকল্পিত যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটাই আমাদের থাকবে। যেহেতু আপনি বললেন যে অফিস সময়ে ইতিপূর্বে এরকম মুভমেন্ট যে হয় না তা না, আমরা সবকিছু মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 2018 সালে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বেগম জিয়া। কোভিড-19 মহামারীর সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ থেকে নেতারা পানির ন্যায্য হিস্সা আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে তিস্তা বেষ্টিত 5 জেলার হাজারো মানুষ অংশ নেন। সমাবেশ শুরুর আগে তিস্তা পাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। এই গণপদযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জিলা স্কুলের সামনে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান পদযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা। আমাদের এই আন্দোলনের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের প্রাপ্য এবং ন্যায্য দাবি আদায় করবই। আমাদের যতক্ষণ না এই তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিস্তা পাড়ার লোক আমাদের বক্তব্য একটাই, আমরা যেভাবে হোক আমরা এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করে ছাড়বো। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে না ততদিন আন্দোলন চলবে। আমরা মনে করি যে আজকেরও কর্মসূচির পরেও যদি সরকার এখানে গুরুত্ব নেন তাহলে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আর বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেন, ভারত পানিকে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পৃথিবীর আর কেউ করেনি। আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নেই। আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নাই। আছে আছে আছে। উত্তরে 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা নদীটি রক্ষায় আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি, দ্রুত তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 উপদেষ্টার সাবেক এপিএসপিইউ এবং এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি মুর্শেদ আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
সীমাহীন ঘুষ ও তদবির বাণিজ্যের অভিযোগে গত 22 এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীকে। এরপরই অভিযুক্তদের দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধানে নামে দুদক। ক্ষমতার অপব্যবহার পূর্বক এবার মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। একই সাথে দুর্নীতির অভিযোগ ওঠায় জুলাই আন্দোলনের পটভূমি থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল এনসিপির সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জমি ক্রয়ে কারসাজির মাধ্যমে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম ও তার ছেলে সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোর্শেদ আলম সাবেক চেয়ারম্যান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনাব সাইফুল আলম সাবেক ব্যবস্থাপনা পরিচালক বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি মাধ্যমে 2,86,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শকের এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।